আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ছাত্রদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম ক্লাসে তোমাদেরকে হচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, ভালো স্যার আছি। আপনি আসসালামু ভালো আছেন? আলাইকুম। জি আচ্ছা, স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। আমাদের আজকের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা একটু প্রাথমিক আলোচনা শেষে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা শুরু হবে। আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের, তোমরা জানো যে ও দিয়ে দুটি ভাগ করা আছে, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তাহলে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আমাদের প্রথম পত্রে আলোচনা, এবং দ্বিতীয় পত্রে আলোচনা হচ্ছে যে বিপণন, অর্থাৎ আমাদের আলটিমেট মার্কেটিং যে বিষয়টি, মার্কেটিং মানে হচ্ছে বিপণন, সেই মার্কেটিং বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের দ্বিতীয় পত্রে, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে বা দ্বিতীয় বর্ষে পড়তে পারবে, জানতে পারবে। তো তোমরা উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদন করতে কি কি আমরা উৎপাদন করি, প্রাথমিক ধারণা দেখো যে কি কি আমরা উৎপাদন করি। সাধারণত উৎপাদন হয় পণ্য এবং সেবা। এখন উৎপাদন করতে ব্যবস্থাপনার ভূমিকা কি, এবং কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়, সেগুলোর উপর আমাদের এই বইটাতে, অর্থাৎ এই প্রথম পত্রে 10টি অধ্যায় আলোচনা করা আছে। 10টি অধ্যায়ের দুটা তিনটা অধ্যায়ে ছোট ছোট সূত্র আকারে, সূত্র ব্যবহার করে আমাদের কিছু গাণিতিক সমস্যা সমাধানের বিষয় আছে, যেগুলো অত্যন্ত ইজি, জাস্ট খেয়াল রাখবে। চতুর্থ অধ্যায়ে আমাদের কিছু ম্যাথ আছে, সেটা আমরা একটু দেখবো। একেবারেই সহজ, মানে সহজ বলতে যা বোঝায় সেগুলো আর কি। তো সেগুলোর প্রতি তোমাদের পূর্ণ মনোযোগ থাকবে, বাসায় পূর্ণ অনুশীলন থাকবে, সেটা আশা করছি। তাহলে চলো আজকে আমাদের প্রথম অধ্যায় কি সেটা একটু দেখবো। প্রথম অধ্যায়ের বিষয়বস্তুগুলি কি সেগুলো একটু দেখবো। এর সাথে আমরা প্রথম অধ্যায়টা কয়টি লেকচারে শেষ করব সেটি একটু দেখবার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটু ওকে, তাহলে আজকের আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে তোমাদের প্রথম ক্লাস হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পত্রের প্রথম অধ্যায় উৎপাদন, যার প্রথম পর্ব আলোচনা হবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদন কি, উপযুক্তি, উপযোগের প্রকারভেদ, এটা শিরোনাম আকারে। তাহলে চলো হচ্ছে আমরা এই অধ্যায় পড়ে তোমরা কি কি শিখবে বা আমরা কি কি শিখতে পারবো সেটা একটা বিষয়, আলোচ্য বিষয় ও শিখন ফল। প্রথম পর্বে আমরা আলোচনা করব হচ্ছে উৎপাদন অর্থাৎ শিল্প কাকে বলে, উৎপাদন কাকে বলে, উপযোগ কাকে বলে, উপযোগের প্রকারভেদ। আজকের লেকচারের মূল বিষয়বস্তু এটুকু। আমার লেকচার প্ল্যানে এরকম লাল কালি দিয়ে মার্ক করা যেটা, সেগুলো হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। এছাড়াও এই অধ্যায়ে পড়ে আমরা আর কি কি জানতে পারবো, উৎপাদনের বিভিন্ন খাত, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতার প্রকারভেদ, তারপর হচ্ছে উৎপাদনশীলতার পরিমাপ করার পদ্ধতি। এরপরে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, উৎপাদনশীলতার বৃদ্ধির উপায়, এবং উৎপাদনশীলতার উপর যে সকল গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধানের উপায়। ঠিক আছে? তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি উৎপাদন কাকে বলে, উপযোগ কাকে বলে, উপযোগের প্রকারভেদ। উৎপাদন, দেখো উৎপাদন কাকে বলে, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, জি সবাই স্যার। একটু মনোযোগ সহকারে শুনবে আর স্ক্রিনে মনোযোগ দিবে। কারণ এই মুহূর্তে তোমার বইটা সামনে থাকবে, ঠিক আছে, কিন্তু তোমাদের মনোযোগ কিন্তু স্ক্রিনের দিকে থাকবে। কারণ হচ্ছে আমি স্ক্রিনে সব উপস্থাপন করব তোমাদেরকে, বেসিক যে বিষয়গুলো সেগুলো বুঝিয়ে দিব। দেখো যে উৎপাদন মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়। উৎপাদন বলতে নতুন কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়। যেমন
তোমার শার্ট উৎপাদন, তোমরা যদি গার্মেন্টস এর কথা যদি বলো, শার্ট উৎপাদন, একটা খাতা উৎপাদন, একটা বই উৎপাদন, একটা প্যান্ট তৈরি, সেটাও একটা উৎপাদন, তাই না? তারপর হচ্ছে একটি কলম উৎপাদন, তাই না? আবার হচ্ছে আমরা কি করি, মাঠে ঘাটে শাকসবজি উৎপাদন করি, সেটাও উৎপাদন। তাহলে এই উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়। কি ঠিক আছে না? আরেকভাবে কি বলা যায়, অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন কোনো কিছু সৃষ্টি এবং বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে। কি তাই না? এটা একটা বিষয়, বুঝতে পারছো কি? তুমি ধরে নাও যে এমন কিছু উৎপাদন করলে, যেই পণ্যটি উৎপাদন করলে সেটি মানুষের অভাব বা চাহিদা পূরণ হচ্ছে না, তাহলে আমরা কি সেটাকে উৎপাদন বলবো? না উৎপাদন স্যার। বলবো না। না স্যার। যেমন তুমি একটা গেঞ্জি পরেছো, এই গেঞ্জিটা এখন তোমার পরে তোমার অভাব বা চাহিদা মোচরণ করছে, তাহলে এই গেঞ্জিটা যে উৎপাদন করছে, তৈরি করেছে, সেটাকে আমরা উৎপাদন বলবো। আর যদি গেঞ্জি পরার পরেও যদি আমার যে সকল যেটা সমস্যা ছিল সেটার সমাধান হলো না, তাহলে এইগুলো মানুষের চাহিদা পূরণ করতে পারবে না, তাহলে এটাকে আমরা উৎপাদন বলবো না। তো এখন কথা হচ্ছে যে আমরা প্রাথমিক একটু ধারণা দেখি, উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করাকে বোঝায়। আসলে মানুষ কোনো কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না, পারে কি? আচ্ছা বলো তো দেখি। না স্যার। মানুষ কি করে, প্রকৃতিতে প্রকৃতিতে যে সকল প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো সংগ্রহ করে এগুলোর এক রূপ থেকে আরেক রূপে রূপদান করে। তোমরা কি বুঝতে পারছো? যেমন হচ্ছে প্রকৃতিতে মাছ রয়েছে, সমুদ্রে ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছ সংগ্রহ করে এখন কি করে, এটাকে একটু প্রসেস করে শুটকি তৈরি করে, করে না? বলো তো দেখি, করে না? জি জি স্যার। এই যে তোমার শার্ট তৈরি হয়েছে, যে গেঞ্জিটা তুমি পরে আছো, যে প্যান্ট পরে আছো, এগুলো কি মানুষ রূপদান করেছে? কারণ হচ্ছে যে এর পূর্বের যে অবস্থা ছিল সেটা হয় পাট ছিল, না হলে ওই ইয়া ছিল, আম, কি বলে, আম, ওই যে গুটি সুতা গুটি পোকার রেশম থেকে তৈরি হয়েছে, তাই না? এরকম তোমার এগুলোর কাঁচামাল প্রকৃতি থেকে এসেছে। তো প্রকৃতিতে যে সকল পাওয়া যায় সেগুলো তো মানুষের তৈরি না। তার মানে হচ্ছে যে মানুষ কি করেছে, এই প্রকৃতিতে অনেক সম্পদ ছড়িয়ে রয়েছে, এগুলোকে সংগ্রহ করে মানুষ কি করে এক রূপ থেকে আরেক রূপ দান করেছে। ধরে নাও একটা হাড়ি পাতিল, হাড়ি অর্থাৎ মাটির হাড়ি, এই হাড়িটা তৈরি হয়েছে, মানুষ তৈরি করেছে, কিন্তু এটার জন্য যে কাঁচামাল রয়েছে সেগুলো তো প্রকৃতি থেকে সংগ্রহ করেছে, নাকি? বলো তো দেখি। অর্থাৎ মাটিটা প্রকৃতি থেকে সংগ্রহ করেছে, সংগ্রহ করেছে। ঠিক কি না? জি তাহলে স্যার। এই যে মানুষ স্যার। কোনো কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না, মানুষ মাত্র প্রকৃতিতে যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে এই সম্পদগুলো সংগ্রহ করে এক রূপ থেকে আরেক রূপে রূপদান করতে পারে মাত্র। তাহলে এই রূপান্তরিত জিনিস যদি মানুষের অভাব মোচন করতে পারে এবং সেটা যদি বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ বিক্রি করে আমি মুনাফা অর্জন করতে পারি, তাহলে সেই সৃষ্টিকৃত উপাদানকে বলা হবে উৎপাদন। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এই যে তুমি তোমার গেঞ্জি, যে গেঞ্জিটা তুমি পরে আছো, এই গেঞ্জিটাই তুমি সেম গেঞ্জি আরো 100 পিস তৈরি করলে বাজারে বিক্রি করতে পারবে, কিন্তু যে গেঞ্জিটা তৈরি করলে সেটা যদি তোমার চাহিদাই না মোচন করে, তাহলে বাজারে বিক্রি করলে মানুষ কি নিবে? মানুষের তোমার চাহিদা পূরণ করতে পারছে না, মানে মানুষের ব্যবহার অনুপযোগী। এটাই হচ্ছে আমাদের উৎপাদন। আরেকটা ভাবে হচ্ছে উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উৎপাদনের উপকরণ সমূহ, উৎপাদনের তোমরা জানো যে 4টি উপকরণ রয়েছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব উৎপাদনের উপকরণ নিয়ে। দ্বিতীয় অধ্যায় আলোচনা, উপকরণ সমূহ কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ও রূপান্তর করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি ও তা ব্যবহারের নিমিত্তে উপস্থাপন করা হয়, তাকে আহ মানুষ মূল্যের বিনিময়ে তা সংগ্রহ করে অভাব মেটাতে পারে। তাহলে আমরা কি করি? উৎপাদন বলতে নতুন কিছু সৃষ্টি, এই সৃষ্টি আমরা প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করে থাকি, যেই সৃষ্টি উপাদান গুলোর পেছনে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ব্যবহার করে
আর রূপ উৎপাদিত পণ্যগুলো যদি মানুষের অভাব মোচন করতে পারে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, তাহলেই আমরা সেটাকে বলবো উৎপাদক। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? না স্যার। না স্যার। আচ্ছা, তানভীর মিউট করো, তানভীর মিউট করো। ওকে, তাহলে এরপরে আসো দেখি। তার মানে হচ্ছে যে দেখো, যা উৎপাদন করে তা মানুষের অভাব পূরণ করার সক্ষমতা থাকতে হবে, নাকি বলো তো দেখি? অভাব পূরণ করার সক্ষমতা থাকবে কিনা? জি স্যার, থাকবে। এই অভাব পূরণ করার সক্ষমতাকে বলা হয় উপযোগ। উপযোগ, তাই না? যেমন উপযোগ কেমন, তোমার একটা পেন দিয়ে তুমি লিখছো, পেনে যতক্ষণ কালি থাকে ততক্ষণই তুমি লিখতে পারবে, এর উপযোগ রয়েছে, তুমি আর ফেলে দিবে না। যখনই কালি শেষ তখন এর উপযোগ শেষ, তুমি চাইলেও আর ওইটা ব্যবহার করতে পারছো না, তখন তুমি এটা ফেলে দিবে, তাই না? এই যে তারপরে হচ্ছে তোমার শার্ট পরেছো, শার্টটা কোথাও কোনো ছেঁড়া নেই, অনেক ভালো, কিন্তু হঠাৎ করে যদি এক পাশে ছিঁড়ে যায়, তাহলে ছিঁড়ে গেলে তুমি আর কি পড়তে চাইবে? না স্যার। না। তার মানে হচ্ছে যে ছেঁড়া শার্ট পরলে তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, সুতরাং তোমার অভাব বা চাহিদা মোচন হবে না। এই অভাব বা চাহিদা পূরণ করার সক্ষমতাই হচ্ছে উপযোগ। তাহলে সেই উপযোগ কাকে বলে সেটা একটু দেখো। উপযোগ বলতে কোনো দ্রব্যের প্রয়োজনীয়তা বা অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়, আর অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি করাই হলো উৎপাদন। কার কোনো জিজ্ঞাসা আছে এখানে এই জায়গায়? না স্যার। ওকে, তবে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কি করে? প্রকৃতিতে প্রাপ্ত সম্পদ আদি আহরণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে। কি কি উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত, সত্যগত, সেবাগত উপযোগ সৃষ্টি করে। যারা, তোমরা কি এই নামগুলো শুনেছো? রূপগত, স্থানগত, সময়গত, সত্যগত, সেবাগত ইত্যাদি নাম শুনেছিলা কেউ? রাইট, জি স্যার, শুনে শুনেছি। থাকো। তাহলে এখন আমরা সেগুলোর ব্যাখ্যা জানবো। এই যে মানুষের অভাব, যা উৎপাদন হলো সেটা যদি মানুষের বা একজন ব্যক্তির অভাব বা চাহিদা পূরণ করতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো উৎপাদন। আর এই অভাব পূরণ করার সক্ষমতাকে বলা হয় উপযোগ। তাহলে কত কত ধরনের উপযোগ হয়? আচ্ছা, তোমাকে যদি একটু একটু প্রশ্ন করি, ধরে নাও যে স্কোয়ারের তোমার এখন হঠাৎ করে একটা ঔষধের প্রয়োজন রয়েছে, মেডিসিন প্রয়োজন রয়েছে। এখন মেডিসিন উৎপাদন হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর সেন্টারে, উৎপাদন সেন্টারে, তাই না? আবার হচ্ছে এসিআই তে। এখন ধরো তোমার বাড়ি যদি রংপুর হয়, তুমি কি ওই ঢাকায় এসে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস থেকে ঔষধ নেওয়ার জন্য আসবে, নাকি তুমি কি চাও বলো তো দেখি? স্যার, আমার এলাকায় কোনো ফার্মেসি থেকে নেওয়ার চেষ্টা করবো। তোমার এলাকায় ফার্মেসি থেকে, তার মানে হচ্ছে যে স্কোয়ার যেখানেই উৎপাদন করুক না কেন, সেই ঔষধ জন্য আমি আমার বাসার কাছে পাই, এরকম তাই না? জি স্যার। জি স্যার। এটাই তোমার চাহিদা, এটাই হচ্ছে এক ধরনের উপযোগ, তাই তো? তাহলে এটা এক ধরনের উপযোগ। এখন ধরো তোমার একটা সুন্দর পেন রয়েছে, আমার নাই, তোমার বাবা বিদেশ থেকে পাঠিয়েছে। এখন আমি চাচ্ছি যে এরকম একটা পেন যদি আমার হতো, এখন চাইলেই কি আমি পাবো? না স্যার। না। এখন তুমি যদি বিক্রি আমার কাছে করো, তাহলেই আমি এটার মালিক হয়ে যাব, তাই না? তাহলে এটা আমি এখন জি স্যার। পাইলাম। তাহলে আমার তোমার ওই জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষা, মানে মালিক হতে চেয়েছিলাম, এরকম অনেকগুলো উপযোগ রয়েছে। এই উপযোগগুলো নিয়ে এখন আমাদের আলোচনা, কত কত ধরনের উপযোগ সৃষ্টি হয়। সবাই দেখো, এই উপযোগের প্রকারভেদ গুলো হচ্ছে, দেখো যে রূপগত উপযোগ হয়, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। সবাই খুব মনোযোগ সহকারে শুনবে, এটা দিয়েই আমাদের আজকের আলোচনা শেষ। সময় কম আছে, আমরা একটু শেষ করার চেষ্টা করব। রূপগত উপযোগ, উৎপাদন বা আকার আকৃতি গঠন পরিবর্তনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ কি হয়, যখন এক প্রকৃতিতে আমরা যে সকল পণ্য ব্যবহার করছি, যা আমাদের অভাব বা চাহিদা মোচন করছে, সেই উপযোগী পণ্যগুলো পূর্বে এরকম ছিল না। এগুলোর সৃষ্টি, যে কোনো পণ্যের তুমি যা ব্যবহার করছো তার সৃষ্টি প্রকৃতি থেকে, সূচনা প্রকৃতি থেকে। কারণ মানুষ কোনো কিছু আলাদা আলাদা করে তৈরি করতে পারে না, যা কিছু হয় তার সূচনা প্রকৃতি থেকে, অর্থাৎ প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়। তো প্রকৃতিতে অসংখ্য প্রাকৃতিক উপকরণ রয়েছে,
এই উপকরণগুলো সরাসরি আমরা ব্যবহার করতে পারি না। পারি কি বলো তো দেখি, সরাসরি ব্যবহার করতে পারি? না স্যার। তুমি না, স্যার। সরাসরি জমি থেকে ধান কেটে নিয়ে এসে ভোগ করতে পারবে? না স্যার। না, ধান কেটে না, নিয়ে আসে, ধান প্রকৃতির দান। ধান কেটে নিয়ে আসার পরে সেটাকে মাড়াই করে তারপরে হচ্ছে মেশিনে দিয়ে তারপরে চাল বের করে রান্না করে তারপরে তুমি ভাত খেতে পারবে। তার মানে হচ্ছে যে তুমি ভাত খাচ্ছ, ভাত একটি তোমার ভাত তোমার অভাব মোচন করছে, ক্ষুধা নিবারণ করছে, কিন্তু ভাতের সূচনা হচ্ছে প্রকৃতিতে। এখন এটা কোথা থেকে এসেছে? প্রকৃতি থেকে এসেছে। তো মানুষ কি করে, প্রকৃতিতে এই সকল প্রাকৃতিক উপকরণ কি করে, সংগ্রহ করে এক রূপ থেকে আরেক রূপে রূপদান করে মাত্র, এক রূপ থেকে আরেক রূপে রূপদান করে মাত্র। তো রূপদান করার প্রক্রিয়াকে রূপদান করলেই রূপগত উপযোগ সৃষ্টি হবে। কি ঠিক আছে? বুঝতে পারছো? স্যার তাহলে স্যার এটা উৎপাদন না? হ্যাঁ, কারণ তো স্যার উৎপাদনই তো হচ্ছে, উৎপাদন করছে। উৎপাদনই তো হচ্ছে। তো উৎপাদিত পণ্যের বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হয়। উৎপাদিত পণ্য মানুষের বিভিন্ন ধরনের উপযোগ অভাব মোচন করে। মানুষের অভাব আছে না? জি স্যার। ওই যে তোমার যে পেনটা দরকার সেটা আমার দরকার নেই, তোমার যে পেনটা দরকার সেটা আমার দরকার নেই। ঠিক আছে তো? জি স্যার। তারপরে জি স্যার, হচ্ছে তুমি যে শার্টটা পরো সেই শার্টটা তোমার বয়স অনুযায়ী তোমার চাহিদা, আমার চাহিদা দরকার নেই। আবার জি স্যার। ধরো, ঠিক আছে, আবার ধরো হচ্ছে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। যেমন আরেকটি বলি, পাট থেকে সুতা তৈরি হয়, পাট থেকে বস্তা তৈরি হয়, পাট থেকে ব্যাগ তৈরি হয়, পাট থেকে আরো শৌখিন অনেক কিছু তৈরি হয়। আড়ং-এ ঢুকলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে না? জি স্যার। তাহলে কারো সুতা দরকার, কারো হচ্ছে দড়ি দরকার, কারো ব্যাগ দরকার, কারো বস্তা দরকার, কি তাই না? যার বস্তা দরকার সে বস্তা নিবে, যার ব্যাগ দরকার তার ব্যাগ দরকার ব্যাগ নিবে, যার ব্যাগ দরকার তাকে তো আর বস্তা দিলে হবে না। হবে কি? অভাব মোচন হবে ব্যাগের জায়গায় বস্তা দিলে? না স্যার, হবে না। না, হবে না, হবে না, তাই না? এই যে বিষয়গুলো, এগুলোই আমরা বলতে চাচ্ছি যে এই যে এক রূপ থেকে আরেক রূপে আকার আকৃতি গঠন পরিবর্তন, আকার আকৃতি দেখো, ব্যাগের আকৃতি, বস্তার আকৃতি, দড়ির আকৃতি, সুতার আকৃতি ভিন্ন ভিন্ন, সবই পাট থেকে এসেছে। পাট প্রকৃতির দান, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের চাহিদা মোচন করছে। এটার নাম হচ্ছে রূপগত উপযোগ। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, এখন দুধ থেকে তোমার পনির তৈরি হয়, দুধ থেকে মিষ্টি তৈরি হয়, ছানা তৈরি হয়, যার যেটা চাহিদা এইভাবে মানুষের কি হয় যে চাহিদা মোচন করে। এটাই হলো রূপগত উপযোগ। এরপর আসে দিকে স্থানগত উপযোগ, যে বলছে যে উৎপাদিত পণ্য সাধারণত উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট স্থান কেন্দ্রিক, উৎপাদন একটি নির্দিষ্ট স্থান কেন্দ্রিক, কিন্তু মানুষের সারা বাংলাদেশে যতজন লোক রয়েছে তারা বিভিন্ন স্থানে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সকল মানুষদের হাতের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পরিবহন করতে হয়। তার কারণ তা না হলে একজন ব্যক্তির যে জিনিসটি প্রয়োজন সেই জিনিসটি যেখানে, যে ব্যক্তিরা ওই ব্যক্তির যেখানে অবস্থান করছে সেখানে আশেপাশে নেই, তার উৎপাদন স্থান থেকে সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয়। নইলে 5 টাকার জিনিস সংগ্রহ করতে তাকে 5,000 টাকা খরচ করতে হবে, কি তাই না? এরকম 5 টাকার জিনিস সংগ্রহ করতে 5,000 টাকা সংগ্রহ করতে হবে, খরচ করতে হবে। একবার একটা হচ্ছে আম্মার অপারেশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল বলি। আমার আম্মার একটা অপারেশনের ক্ষেত্রে একটা সুতা লাগবে। সেই সুতা আমরা লালমনিরহাটে পুরো জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নেই। শেষে রংপুর বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে তারপরে একটা ডিসপেন্সারিতে পাওয়া গিয়েছে। আচ্ছা বলো দেখি, রংপুরে ধরে নাও যে সেই সুতাটা নিয়েছে 4,000, লালমনিরহাটের কি 4,000 নিত? না স্যার। না, 4,000-ই নিত না, লালমনিরহাটেও 4,000 নিত। কিন্তু আমাকে এই 4,000 টাকায় লালমনিরহাটে থাকলে 4,000 টাকায় কিনতে পারতাম, কিন্তু রংপুরেও 4,000 নিয়েছে, উপরন্তু আমার যাওয়া আসা আরো 1,000 খরচ হয়েছে। এটা তোমার জন্য কষ্ট হবে না? বলো তো দেখি, কষ্ট হয় নাই? হবে স্যার। রাইট, হ্যাঁ। তাহলে এখন কি হয়, এই পণ্যটা যদি আমাদের হাতের কাছে পৌঁছে দিত কোম্পানিগুলো, তাহলে আর এই কষ্টটা হতো না। তাহলে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? যে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। কারণ হচ্ছে যে পণ্য এক জায়গায় উৎপাদন হয় কিন্তু ভোক্তা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যদি পৌঁছে দেওয়া হয় তখন একটা বাড়তি উপযোগ তৈরি হবে, বাড়তি উপযোগ তৈরি হবে। এই উপযোগটা হচ্ছে আমাদের স্থানগত উপযোগ। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার এটা?
জি স্যার। রাইট, জি স্যার। হ্যাঁ, এটা হলো বিষয় স্থানগত উপযোগ। তাহলে বলো দেখি, স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। পরিবহনের মাধ্যমে, রাইট। আর রূপগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? স্যার আকার আকৃতি আকার পরিবর্তনের আকৃতি মাধ্যমে। গঠন পরিবর্তনের মাধ্যমে। ওকে, এরপর আসলে থেকে সময়গত উপযোগ। তোমরা জানো একটি নির্দিষ্ট সময় এক এক পণ্য এক এক সময় উৎপাদন হয়, কিন্তু সে সকল পণ্যের চাহিদা আমাদের সারা বছর ব্যাপী। তো সারা বছর ধরে এই সকল মানুষদের চাহিদা মোচন করবার জন্য বাড়তি যে সকল ওই সময় চাহিদা পূরণ করার পর বাড়তি যে সকল পণ্য উৎপাদিত থাকে সেগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্টোর করে রাখতে হয়, গুদামজাতকরণ করে রাখতে হয়। এই গুদামজাতকরণ করার প্রক্রিয়াকে বলা হয় গুদামজাত করার ফলে যে সময় তোমার উৎপাদন হয় না ওই সময় পণ্যের সরবরাহ করার ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের সময়গত উপযোগ। যেমন ধরো আলু একটি নির্দিষ্ট সময় উৎপাদন হয়, কিন্তু আমরা সারা বছর আমরা আলু খাই। আলুকে আমাদের দ্বিতীয় প্রধান খাবার বলা হয়, কি তাই না? মাছে ভাতে বাঙালি না বললেও মাছে আলু ভাতে বাঙালি বলা যায় আমাদের। কারণ হচ্ছে যে আমাদের এমন কোনো তরকারি নেই যেখানে আলু ব্যবহার করি না, এবং প্রত্যেক দিন আমরা কোনো না কোনো সময় আলু খাই, ঠিক কিনা বলো তো দেখি? জি জি স্যার। স্যার। রাইট। তার মানে হচ্ছে যে যে সময় উৎপাদন হয় না আর সেই সময় পণ্য সরবরাহ করার জন্য যে সময় উৎপাদন হয় সেই সময় উৎপাদিত পণ্য গুদামজাতকরণ করার ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে সময়গত উপযোগ। তাহলে এখন বলো সময়গত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। রাইট। এরপর আসলে দিকে সত্যগত উপযোগ। ক্রয় বিক্রয়ের মানে মালিকানা হস্তান্তর সংক্রান্ত, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ আজকে যে পণ্যটি আমি উৎপাদন করেছি অথবা স্কয়ার কোম্পানি যে সকল পণ্য উৎপাদন করছে, স্কয়ার কোম্পানি নিজে ভোগ করার জন্য তো নয়, জনসাধারণের কাছে বিক্রি করার জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত জনগণের কাছে বিক্রি করছে না ততক্ষণ পর্যন্ত তুমি মালিক হতে পারবে না। মালিক হতে পারবে কি? না স্যার, ততক্ষণ তুমি পর্যন্ত ধরো, স্কয়ার সেটার মালিক। হ্যাঁ, একটা শোরুমে গেলে, শোরুমে গিয়ে দেখলে একটা পণ্য তোমার খুব পছন্দ হয়েছে, কিন্তু সেটি তুমি কিনতে চাচ্ছ, কিন্তু ওই দোকানদার বিক্রি করতে চাচ্ছে না, বলছে যে ভাই একটাই পণ্য আছে, এটা শোপিস, আমরা বিক্রি করবো না। তার মানে তুমি কি ওটা মালিক হতে পারবে কখনো? না স্যার। না। তুমি যদি ক্রয় করো আর ওই ব্যক্তি যদি বিক্রি করে তাহলে এর মধ্যে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সত্য মানে মালিক, মালিক হওয়া। তাহলে আমি যদি ক্রয় করি আর ওই ব্যক্তি যদি আমার কাছে বিক্রি করে তাহলে আমার সত্যগত উপযোগ সৃষ্টি হবে, আমার চাহিদাটা মিটবে, যে আমি এটার মালিক হব। কি বুঝতে পারছো? এরপর হচ্ছে জি স্যার। আসলে দেখি সেবাগত উপযোগ। মালিকানা সত্ত্ব হস্তান্তর নয়, তবে গ্রাহকদের প্রয়োজন পূরণে সক্ষম এমন কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে। অর্থাৎ যেমন গ্রামীণ ফোন তোমাকে সেবা দিচ্ছে, আমি তোমাকে কি দিচ্ছি বলো তো দেখি? পণ্য দিচ্ছি না সেবা দিচ্ছি? তার সেবা। সেবা দিচ্ছেন স্যার। এটা কি হস্তান্তর করা যাবে? না স্যার। চাইলে মালিক হতে পারবে? স্যার যাবে তো। কেমনে? আমার আমার মালিক তুমি কেমনে হবে? আমার সেবার মালিক তুমি? স্যার আমি স্যার মানে স্যার এখান থেকে শিখেছি অন্যকে শিখে যে টাকা ইনকাম করি। কিন্তু আমার কাছ থেকে যা আছে তা তো তুমি নিতে পারছো না, তো নিয়ে যেতে পারছো না। আমার খালি কাছে ভোগ তুমি করা মালিক যাচ্ছে। হলে, শোনো, তুমি যেটা অর্জন করছো সেটা তোমার, কিন্তু আমার কাছ থেকে যাচ্ছে না তো তোমার কাছ থেকে। আমি তো কোনো হারিয়ে ফেলছি না। ধরো একটা পেন এটা দৃশ্যমান দেখা যায়, এটা তোমার কাছে দিলাম মানে এই পেনটার আর মালিক আমি না, আমি এটা দিয়ে আর লিখতে পারছি না। বুঝতে জি স্যার পারছো? বুঝছি। পণ্য, জি স্যার। পণ্য হচ্ছে দৃশ্যমান কিন্তু সেবা অদৃশ্যমান। এটা তোমার অভাব মোচন করবে কিন্তু দেখা যাবে না, এটা তুমি সংরক্ষণ করতে পারবে না, তোমার অভাব বা চাহিদা মোচন করতে পারবে। যেমন ধরো সেলুনে গেলে তোমার সেবা দিচ্ছে, চুল কেটে তোমাকে সেবা দিচ্ছে। গ্রামীণ ফোনের সেন্টারে তোমার সিমের সমস্যা হচ্ছে, ফোন দিয়েছে, ওরা সেবা দিচ্ছে, তাই না? এই যে জি স্যার। এগুলোকে বলা হয় সেবা, সেবা ধর্মী। এগুলো মালিকানা সত্ত্ব হস্তান্তর করা যায় না। তো যা তোমার অভাব মোচন করতে পারবে কিন্তু মালিকানা সত্ত্ব হস্তান্তর করা যায় না, এগুলোকে বলা হয় সেবাগত উপযোগ। বুঝতে পারছো এটা? ক্লিয়ার? এই 5 জি ধরনের স্যার। উপযোগ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না। না, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন হয়। এই রূপগত, সময়গত, স্থানগত, সত্যগত, সেবাগত। বুঝতে পারছো? জাস্ট এইটুকু মুখস্থ করবে। রূপগত কি? আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে, স্থানগত পরিবহনের মাধ্যমে, সময়গত গুদামজাতকরণের মাধ্যমে, সত্যগত ক্রয় বিক্রয়ের মাধ্যমে, আর সেবাগত মালিকানা সত্ত্ব হস্তান্তর করা যায় না কিন্তু অভাব বা চাহিদা মোচন হয়। কারা কারা? সেটা প্রত্যক্ষ সম্পর্ক হতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে তুমি একটা প্রেসক্রিপশন করে দিল, তোমার অভাব, তোমার সেটা সেই অনুযায়ী ঔষধ খেয়ে তোমার রোগ সেরে গেল। তার মানে হচ্ছে যে ডাক্তারের যে স্কিল আছে সেটা তোমার কাছে যায়নি, জাস্ট একটা প্রেসক্রিপশন করে দিয়েছে। এখন তুমি চাইলেই
আর ওই মানে আহ, আহ, এটার মালিক হতে পারবে না। ওকে, তাহলে আমরা এখন উপযোগ পর্যন্ত গেলাম। এখন আমরা একটা ছোট্ট উদ্দীপক দেখবো। দেখো যে আজকে আমাদের ক্রিয়েটিভ একটা প্রশ্ন আজকে আলোচনা করি। নুরুল হুদা, শর্ট প্রশ্ন, আমাদের 5 মিনিট সময় আছে। নুরুল হুদা রসমালাই সহ, খুব দ্রুত বলবো, সবাই একটু শুনবে। নুরুল হুদা রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন, মানে উৎপাদন করে। ঐতিহ্য ও পূর্ব সুনামের কারণে তার মিষ্টি জাতীয় দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। অন্যদিকে একই শহরের মিষ্টি ব্যবসায় মিস্টার আক্তারের সম্প্রতি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সমমানের মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিক্রিত থেকে যায়। এই সমস্যা নিরসন করার জন্য মিস্টার আক্তার তার প্রতিষ্ঠানের মিষ্টান্ন দ্রব্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ নেন। আচ্ছা বলো দেখি, বাংলাদেশে বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ নিতে চাইলে কি করতে হবে তাকে? স্যার স্থানগত উপযোগের ইয়া করতে রাইট, স্থানগত উপযোগ সৃষ্টি করতে হবে, তার মানে পরিবহন করতে হবে। আর মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন, এটি কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে? স্যার রূপগত উপযোগ। রাইট, হ্যাঁ, এই তো পেরেছো। তাহলে গ নম্বর প্রশ্নে দেখো, উদ্দীপকে মিস্টার নুরুল হুদা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? এই যে নুরুল হুদা রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেছে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, তার মানে বিভিন্ন রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে, তাই না? রূপগত। জি স্যার। হ্যাঁ, তোমার বাসায় হচ্ছে গরুর খামার রয়েছে, দুধ প্রচুর রয়েছে, কিন্তু তুমি মিষ্টি খেতে চাচ্ছ। এখন মিষ্টি তো তুমি খাইতে পারছো না, কিন্তু মিষ্টি তো তৈরি হয় দুধ থেকেই, তাই না? জি স্যার। তারপর হচ্ছে সংকট নিরসনে মিস্টার আক্তারের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা মূল্যায়ন করো। কি করতে হবে তাকে? মিস্টার আক্তারকে কি করতে হবে? স্যার পরিবহনের মাধ্যমে বিভিন্ন এলাকায়। রাইট, যেহেতু অবিকৃত থেকে যায়, তাহলে সে এখন একটা উদ্যোগ নিয়েছে, বিভিন্ন এলাকায় সরবরাহ করবে। তাহলে সরবরাহ করতে চাইলে তাকে কি করতে হবে? পরিবহনের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন জায়গায় শোরুমের ব্যবস্থা করতে হবে, ডিলার নিয়োগ দিতে হবে, এরকম আরো অনেক ব্যবস্থা সে গ্রহণ করতে পারে। তাহলে এতটুকু তুমি যদি ধরতে পারো, আমরা একদিন আলোচনা করবো কিভাবে ক্রিয়েটিভ কোশ্চেনের আনসার লিখতে হয়, কোন ধাপের পরে স্যার কোন। এখানে কি হ্যাঁ স্যার এখানে কি অ্যাডভার্টাইজমেন্টটা ধরা যায় ওই পদক্ষেপের মধ্যে? দেখো তো হচ্ছে, অন্যদিকে মিষ্টার শহরে মিষ্টান্ন প্রতিষ্ঠানের সমমানের মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিকৃত থেকে যায়, অবিকৃত থেকে গেছে। হ্যাঁ, বিজ্ঞাপনের ব্যবস্থা করতে পারো, কিন্তু আমাদের উপযোগের কথা তো, হ্যাঁ সেটা একটা পদক্ষেপ আসতে পারে। রাইট, অবিকৃত থেকে যায় তো বিজ্ঞাপনের ব্যবস্থা করা এবং হচ্ছে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, কাস্টমারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। হ্যাঁ, বিজ্ঞাপনের কথা আসতে পারে। এটা বলছে যে সংকট নিরসনে মিস্টার আক্তারি গৃহীত পদক্ষেপের কথা বলেছে, তো তুমি ওটা বিজ্ঞাপনের কথা বলবে, পরিবহনের ব্যবস্থা করবে, আরো বিভিন্ন জায়গায় জনগণকে জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা যেতে পারে। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার? জি। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? না স্যার। ওকে, তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকবে দেখে নাও। যে আমি এটা ছবি তুলে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো যে বাড়ির কাজ তোমরা কি করবে। উৎপাদন কাকে বলে অবশ্যই তোমরা লিখবে, উপযোগ কাকে বলে লিখবে, তোমাদের এখানে লিখতে হবে না, আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি গ্রুপে। উপযোগের প্রকারভেদ সমূহ আলোচনা করো। উপযোগের প্রকারভেদ, ওই 5 প্রকার উপযোগ তোমাকে আলোচনা অবশ্যই বই পড়ে তোমাকে সংজ্ঞা আকারে লিখতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করবে। 5 প্রকার তো অবশ্যই এমন ভাবে মুখস্থ করতে হবে যেন দ্বিতীয়বার তুমি আর ভুলে না যাও। আমরা নেক্সট ক্লাস আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 1 এর পার্ট 2। তোমাদের এখন দেখো, তোমাদের একটু টেকনিক দেখিয়ে দেই। আমার ইউটিউবে যে লেকচার গুলো আছে, ধরে নাও যে তুমি প্রথম চ্যাপ্টারের পার্ট 1 খুঁজে পেতে চাও, তাহলে তোমরা হ্যাশ দিয়ে #PMM1 অর্থাৎ এই প্রথম পত্র চ্যাপ্টার 1 পার্ট 1, এরকম পার্ট 2 যদি খুঁজে পেতে চাও, জাস্ট ইউটিউবে গিয়ে এরকম লিখবে যে পার্ট 1 এর জায়গায় পার্ট 2 দিবে, অটোমেটিক ভাবে ওই লেকচারটাই সামনে আসবে। তোমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন বলো যে তোমাদের বাসায় পড়াশোনার আন্তরিকতা থাকতে হবে। একেবারে প্রথম দিন থেকেই যেন পড়াগুলো তোমাদের নলেজে চলে আসে, কোনো একটা লেকচার জন্য তোমাদের গ্যাপ না হয়, এরকম আন্তরিকতা তোমাদের চাই। বলো, তোমরা কি আন্তরিক থাকবে? জি স্যার, ইনশাআল্লাহ। মারুফ মারুফ শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমরা বাসায় ভালো করে পড়ো। আর হচ্ছে যে কোনো প্রশ্ন নেক্সট ক্লাসে প্রথমেই জিজ্ঞাসা করবে, যে কোনো প্রশ্ন, যে আমি এটা বুঝি নাই,
ঠিক আছে? আজকের যে Okay, লেকচারটুকু দেওয়া হলো তার প্রশ্ন যেটা দেওয়া হয়েছে তারপরে লেকচারে ওইটা প্রথমেই থাকবে, অর্থাৎ এই প্রশ্নগুলো আমি কিন্তু জিজ্ঞাসা করব। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সময় শেষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।